তুই আমার ওখানেই আসিস পড়তে, কিন্তু আমার সাথে দেখা হয় না। তোর ব্যাচ মনে হয় শনি সম্ভব না। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা পরে জয়েন করবা তারা প্রথম থেকে দেখে নিও। ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আজকের লেকচার নাম্বার হচ্ছে আজকে 7 মনে হয়, না 8 না, তো সম্ভবত 6টা হয়েছিল, 7। আচ্ছা, আমরা গতদিনে যে চিত্রটা শিখেছিলাম বা যেটা এঁকেছিলাম সেটা কিসের চিত্র ছিল বলো? পাকস্থলী। আমরা পড়তেছি হচ্ছে পাকস্থলী। আমি কিন্তু ক্লাসে চলে গেলাম কোনো ভূমিকা ছাড়াই। তাহলে এই যে পাকস্থলী, ঠিক আছে, এই যে পাকস্থলী, তাহলে এই পাকস্থলীর ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয় অলরেডি জেনে গেছি। যে পাকস্থলী মানে 5, পাকস্থলীর স্টার্ট অন্ননালীর পর থেকে এবং শেষ হচ্ছে ডিউডেনামের পূর্ব পর্যন্ত। এই দুই জায়গায় দুই ধরনের স্ফিংটার ছিল, মনে আছে তোমাদের নিশ্চয়। একটা হচ্ছে কি কার্ডিয়াক স্ফিংটার, এখানে কার্ডিয়াক স্ফিংটার কার্ডিয়া অঞ্চলে, আর এখানে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার। আচ্ছা, এখন যেটা বলবো দেখো, যে আমাদের পাকস্থলীর মধ্যে একটা অ্যাসিড থাকে। আমাদের পাকস্থলীর মধ্যে একটা কি থাকে? অ্যাসিড থাকে। কি নাম স্যার অ্যাসিডটার? আমাদের পাকস্থলীর মধ্যে HCl হাইড্রোক্লোরিক নামক একটা অ্যাসিড থাকে। এবং আমরা সবাই জানি যে এই HClটা গত ক্লাসের লাস্টের যে ছন্দটা দিলাম খেয়াল করো, হাই আপি। তাহলে হাই দিয়ে কি ছিল? HCl, আপি দিয়েছিল অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ। তাহলে পাকস্থলীর মধ্যে অবস্থিত প্যারাইটাল কোষ থেকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এবং দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচটা আমরা জানি। পিএইচ ইকুয়াল টু কি? আমরা জানি পিএইচ ইকুয়াল টু -log H+, তাই না? তাহলে মোলার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পিএইচ হচ্ছে একটা মানদণ্ড, যে মানদণ্ড দিয়ে কোনো কিছু অম্লীয় নাকি ক্ষারীয় এই জিনিসটা আমরা বুঝতে পারি। যদি কোনো কিছুতে পিএইচ এর মানটা তোমার 0 থেকে 6.99 পর্যন্ত হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে, 0 বলা যায় না, 0.1 থেকে ধরো, সেটাকে আমরা বলবো হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, অম্লীয়। আর কোনো কিছুর পিএইচ যদি 7.01 থেকে শুরু করে একদম 14 পর্যন্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ক্ষারীয়, ক্ষার। এই অম্লের স্বাদটা কেমন স্যার? অম্লের স্বাদটা হচ্ছে টক, আর ক্ষারের স্বাদটা হচ্ছে তোমার কটু। কটু বলতে কি? সাবান খেতে হবে, তাহলে বুঝতে হবে যে কটু স্বাদটা কি, মানে একটু কটু, সাবান স্বাদ, কটু স্বাদ, হ্যাঁ, একটু লবণ লবণ টাইপের। যাই হোক, তাহলে যদি কোনো কিছুর পিএইচ 7 হয়, যদি কোনো কিছুর পিএইচ 7 হয়, তাহলে সেটাকে আমরা বলবো নিরপেক্ষ। সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ। কোনো কিছুর পিএইচ যদি 7 হয়, সেটাকে আমরা বলবো নিরপেক্ষ, নিউট্রাল, নিরপেক্ষ। তো যদি কোনো কিছুর পিএইচ ধরো 6.99, 6.78 এরকম, তাহলে আমরা কিন্তু সেগুলোকে বলি যে ঈষৎ অম্লীয়। 7.1, 2, 3, 4 এরকম হলে আমরা কি বলি? ঈষৎ বা মৃদু ক্ষারীয়। ঠিক আছে, কিন্তু কোনো কিছুর পিএইচ ধরো 11, 12, তখন কিন্তু সেটা তীব্র ক্ষারীয়। তো এই পিএইচটা আমরা কেন জানবো? দেখো, যে আমাদের যে স্কিনটা দেখতেছো, এই স্কিনের জন্য কিন্তু
আমাদের স্কিনটা একটা মানে মোটামুটি তোমার 4 থেকে 8 এই পিএইচটা আমাদের স্কিনটা নিতে পারে, ভালো লাগে। এই জন্য কিন্তু আমরা কখনো কাপড় কাচা সাবান দিয়ে হাত ধুই না। ইনফ্যাক্ট করোনা ভাইরাসের সময় যে খার হচ্ছে তোমার ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আমরা কিন্তু কাপড় কাচা সাবান দিয়ে হাত ধুই নাই। কেন বলতো? হাতের স্কিনের জন্য। কাপড় কাচা সাবান দিয়ে ধুলে কিন্তু আরো ভালো জীবাণুমুক্ত হইতো, কিন্তু আমরা ধুই নাই। কেন? হাতের স্কিনের জন্য। আমি যে কথা থেকে আসছি দেখো, যে এই যে পাকস্থলীর মধ্যে যে HCl-টা থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার পিএইচ কিন্তু মোটামুটি 2 থাকে। কিন্তু তুমি সকালে চিকেন, দুপুরে বিফ, রাত্রে কাচ্চি দরুন করে যদি খাওয়া শুরু করো, এই পিএইচ কিন্তু 2 থেকে নেমে 1 বা আরো নিচে নামতে পারে। তখন স্যার কি হবে? উঠতে বসতে দেখবা ঠাস ঠুস করে তোমার দেহের মধ্যে, মানে তুমি তো তখন গ্যাসীয় একজন উদ্যোক্তা হয়ে যাবা, বিভিন্ন সিলিন্ডারের মধ্যে সেই গ্যাসটাকে বদ্ধ করে তুমি সাপ্লাই করতে পারবা। তো সেইটা আমাদের জন্য ক্ষতিকর, কারণ এই অ্যাসিডিটিটা যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু আমাদের পাকস্থলীর জন্য ক্ষতিকর হবে এটা। পাশাপাশি আমাদের বমি হতে পারে, বমিটিং হতে পারে, আরো বেশ কিছু দেহের ক্ষতি হয়, বুক টুক ব্যথা করে, এই কাজগুলো করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা দিয়েছে সেটা এমনিতেই তীব্র অ্যাসিড দিয়েছে, তীব্র অ্যাসিড, মাত্রাটা অনেক বেশি দিয়েছে। কত বেশি স্যার? পাকস্থলীর মধ্যে যে HCl-টা তোমার নিঃসৃত হয়, সেটা যদি আমরা কোনো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাইরে বের করতে পারি, তাহলে কারো গায়ে নিক্ষেপ করলে সে পুড়ে যাবে, কিন্তু আমাদের পাকস্থলীর কিছু হয় না। তাহলে এখন আমরা যে পয়েন্টটা তোমাদেরকে বলতে পাচ্ছি, যে স্যার পাকস্থলীর মধ্যে এই যে HCl-টা থাকে, পাকস্থলীর মধ্যে যে স্যার HCl-টা থাকে, এই HCl এর কাজ কি এটা একটু বলেন। তাহলে আমি তোমাদেরকে 3-4টা HCl এর কাজ লিখে দিই, বেশি লিখতে হবে না, 3-4টা লিখলেই হবে। তাহলে পাকস্থলীর মধ্যে HCl এর কাজ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ। আচ্ছা, কি কি কাজ আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বরে মনে রাখবা যে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। HCl কি করে? 1 নাম্বার পয়েন্ট, পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি। তাহলে নিম্নের কোনটি পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে? অ্যান্সার কি হবে বলো? HCl। তাহলে একটা পয়েন্ট গেল। নাম্বার 2, আমরা যদি 2 নম্বরে যাই তাহলে মনে রাখবা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। যেগুলো ধরো আমাদের মুখগহ্বর থেকে অন্ননালীতে পাকস্থলী পর্যন্ত যদি কোনো ব্যাকটেরিয়া চলে যায়, সেটাকে কিন্তু HCl ধ্বংস করে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা মনে রাখবো, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। ওকে। নাম্বার 3 নাম্বার আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে এটা নিষ্ক্রিয় পেপসিনোজেন। নিষ্ক্রিয় বুঝতেই পারছো, লাস্টে জেন আছে, তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন, HCl নিষ্ক্রিয় পেপসিনোজেন ও প্রোরেনিনকে সক্রিয় করে। নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং প্রোরেনিনকে সক্রিয় করে। নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং প্রোরেনিনকে সক্রিয় করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে টায়ালিনের কাজ স্থগিত করে শর্করা পরিপাক বন্ধ করে। HCl কি করে? ওই যে টায়ালিন যেটা ছিল মুখের মধ্যে, লালা গ্রন্থির মধ্যে, এই টায়ালিনের কাজ স্থগিত করে, শর্করার পরিপাক কি করে? আপাতত বন্ধ করে আর কি। ঠিক আছে? শর্করা পরিপাক বন্ধ করে। তার মানে পাকস্থলীর মধ্যে শর্করার মূলত পরিপাক হয় না, শর্করার পরিপাক বন্ধ করে। মনে থাকবে? আশা করি মনে থাকার কথা। তাহলে 2 এর জন্য আসলে 4টা পয়েন্ট লিখে দিবা, চিত্রতে একটু বলতে পারো, তাহলে ইনশাল্লাহ আমাদের HCl এর বিষয়টা ঘটে যাবে।
30 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো আমি নিজে যখন লিখছি আমার দৃঢ় বিশ্বাস তোমরাও, আমি তো একটু স্লো লিখি তুলনামূলক, তোমরাও কিন্তু লিখে ফেলতে পারবা। যারা আছো তারা লিখে ফেলো। আমাদের ক্লাসগুলো মোটামুটি লাইভের চাইতে আমি দেখেছি পরে দেখে বেশি, পরে ক্লাসগুলো দেখে বেশি। সমস্যা নাই, তোমাদের জন্য ফ্রি ক্লাস রেখেছি উন্মুক্ত। এটা আমি কেন রেখেছি তোমরা জানো, তোমাদের একটা জাজমেন্টটাকে সঠিক বানানোর জন্য। ওকে, আশা করি 4টা পয়েন্ট লেখা হয়ে গেছে। এখন কিন্তু তুমি আমাকে নিজে থেকে একটা প্রশ্ন করতে পারো। স্যার কি প্রশ্ন? যে স্যার পাকস্থলীর মধ্যে এত বেশি মাত্রার HCl আছে, পাকস্থলী নিজে একটা প্রোটিন, HCl প্রোটিন পরিপাকে কাজ করছে, তাহলে পাকস্থলী নিজে নিজে পরিপাক হয়ে যায় না কেন? মানে পাকস্থলীর মধ্যে এত তীব্র মাত্রার HCl থাকার পরেও, পাকস্থলীর মধ্যে প্রোটিন পরিপাককারী এনজাইম থাকার পরেও পাকস্থলী নিজে প্রোটিন হয়েও কেন পরিপাক হয় না? তাহলে দেখো প্রশ্নটা যে কোনো একভাবে আসতে পারে যে পাকস্থলী কেন পরিপাক হয় না, HCl কেন পাকস্থলীর ক্ষতি করে না। তো এই প্রশ্নটা আমরা একটা উত্তর দিচ্ছি। তাহলে আসো আমরা পরের একটা 2 মার্কের প্রশ্নে চলে যাই। অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রশ্ন ভিত্তিক আগাচ্ছি আমরা। 7টা ক্লাসে আমরা মাত্র পাকস্থলী পর্যন্ত আছি। অবশ্যই আমি বইকে ফলো করে চলতেছি। বইয়ের মধ্যে এই অধ্যায়ের কয়টা ক্লাস লাগবে দেখবা লেখা আছে 21টা ক্লাস। আমি অবশ্যই 21টা নিব না, তবে 15-16টার উপরে যাবে ক্লাস সংখ্যা। যাই হোক, তাহলে এবার আমরা যে প্রশ্নটা করছি, দেখো যে পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন। প্রশ্ন পাকস্থলী, ইন্নালিল্লাহ, পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন? পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন, বা HCl পাকস্থলীর ক্ষতি করতে পারে না কেন? HCl পাকস্থলীর ক্ষতি করতে পারে না কেন? আশা করি লাইটের প্রভাবটা তেমন একটা পড়ছে না। কোনো এক জায়গায়, যেহেতু দুই পাশে 2টা লাইট ছিল, একটা লাইট পড়তেছে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে একটু জানাবা তোমরা। ওকে, তাহলে আসো আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না। 1 নাম্বার কারণ যেটা মনে রাখবা, যে পাকস্থলীর এনজাইমগুলো কিন্তু, মানে পাকস্থলীর মধ্যে স্বাভাবিক অবস্থায় এনজাইমগুলো কিন্তু, তাহলে সাধারণত এনজাইমগুলো পাকস্থলীর মধ্যে, মানে নরমাল সময় আর কি, সাধারণত এনজাইমগুলো প্রো মানে কি বুঝাইছিলাম কিওয়ার্ডসে দেখে নিবা, নিষ্ক্রিয়। তাহলে প্রো বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। নরমাল সময় কিন্তু পাকস্থলীর মধ্যে এনজাইমগুলো প্রো বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, খাবার গেলে তখন সক্রিয় হয়। তাহলে একটা হচ্ছে প্রো বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এভাবে অ্যান্সার করবা যে সাধারণত এনজাইমগুলো প্রো অথবা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। 2 নাম্বার মনে রাখবা যে পাকস্থলীর ভেতরের দেয়াল থেকে কিন্তু বাইকার্বনেট আয়ন ক্ষরণ হয়। 2 নাম্বার, পাকস্থলীর ভেতরের দেয়াল থেকে, পাকস্থলীর ভেতরের দেয়াল থেকে বাইকার্বনেট HCO3- ক্ষরণ হয়। তাহলে দেখো পাকস্থলী নিজে হচ্ছে অ্যাসিডিক, কিন্তু তার মধ্যে যখন আবার সে নিজেই বাইকার্বনেটকে ক্ষরণ করছে, তাহলে অ্যাসিড এবং বাইকার্বনেট মিলিত হয়ে কি তৈরি হচ্ছে বলো? সেখানে লবণ এবং পানি। আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়। তার মানে এই জায়গায় বিষয়টা কি ঘটতেছে দেখো, যে HCO3- এটা বিক্রিয়া করতেছে HCl এর সাথে, করে এখানে কি উৎপন্ন করছে বলো? এখানে উৎপন্ন করছে H2O, পানি। খেয়াল করো, HH, 2টা H ও একটা নিলাম, H2O। এখন বাকি থাকলো কি? কার্বন ডাই অক্সাইড বাকি থাকলো, ওখানে বাকি থাকলো কি? Cl। ঠিক আছে, তাহলে জাস্ট মূলত এই কাজটা করছে, তখন সেটা কি হচ্ছে? সেটা একটা প্রশমন বিক্রিয়া হিসেবে কাজ করছে। যাই হোক, এবার আসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর কারণ যেটা লিখবা, যে দেয়াল কোষগুলো কিন্তু পরস্পরের সাথে ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। পাকস্থলীর যে দেয়াল কোষগুলো আছে, পাকস্থলীর মধ্যে দেয়াল কোষগুলো, পাকস্থলীর মধ্যে
দেয়াল কোষগুলো ঘন সন্নিবেশিত। তাহলে দেখো কোনো কিছু যদি ঘন, খুব বেশি ঘন হয়ে থাকে তার মধ্যে কিন্তু তখন অ্যাসিড তেমন একটা কাজ করতে পারছে না, তাহলে দেয়াল কোষগুলো ঘন সন্নিবেশিত হয়ে থাকে, এই জন্য পাকস্থলী প্রাচীরের ক্ষতি কম হয় বা হয় না, হয়ে থাকে। তাহলে 3টা পয়েন্ট হয়ে গেল। 4 নাম্বার পয়েন্ট যেটা লিখতে পারো যে কোষের অ্যান্টি এনজাইম পাকস্থলীর প্রাচীরস্থ কোষের উপর ক্রিয়া করতে দেয় না। তাহলে পাকস্থলীর কোষগুলো আবার কিছু অ্যান্টি এনজাইম নিঃসরণ করে। তাহলে মনে রাখবো আমরা যে পাকস্থলী কোষের অ্যান্টি এনজাইম, এনজাইমের বিরোধী, অ্যান্টি এনজাইম পাকস্থলী কোষের অ্যান্টি এনজাইম পাকস্থলীর প্রাচীরস্থ কোষের উপর ক্রিয়া করতে দেয় না। পাকস্থলীর প্রাচীরস্থ কোষের ওপর ক্রিয়া করতে দেয় না। কোষের ওপর ক্রিয়া করতে দেয় না। গরম বেশি লেগে গেল, কারেন্ট চলে গেল আর কি। ক্রিয়া করতে দেয় না। আচ্ছা, এটার অ্যান্সারটা আগে লিখে ফেলি, তারপর দরজা খুলে দিতে হবে। 5 নাম্বার পয়েন্ট, লাস্ট পয়েন্ট ধরতে পারো এটা। 5 নাম্বার পয়েন্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে পাকস্থলীর, তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসের কথা, যে পাকস্থলীর একদম ভেতরের স্তরটার নাম কি ছিল? মিউকোসা। তাহলে সেই মিউকোসা থেকে কি নিঃসৃত হবে বলো? মিউকাস। তাহলে এই মিউকাস গুলো, মানে মনে করো আমি পানির উপরে যদি অ্যাসিড দিই, তাহলে পানিকে আমার ত্বকের উপরে পানি রাখছি, পানির উপরে অ্যাসিড ফেলছি, তাহলে কিন্তু পানিটা কিছুটা অ্যাসিডের তীব্রতাকে কি করবে? কমাই ফেলবে। ঠিক সেই কাজটাই পাকস্থলীর মধ্যে ঘটে। তাহলে 5 নাম্বার পয়েন্টটা মনে রাখবা যে মিউকাস স্তরের মিউসিন HCl এর ক্ষতিকর প্রভাব থেকে প্রাচীরকে রক্ষা করে। মিউকোসা স্তরের মিউকাস বা মিউসিন, স্তরের মিউকাস বা মিউসিন, হ্যাঁ, মিউসিন কি করে? পাকস্থলীর প্রাচীরটাকে রক্ষা করতেছে HCl এর ক্ষতিকর প্রভাব থেকে। HCl এর ক্ষতিকর প্রভাব থেকে, HCl এর ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীকে রক্ষা করে বা প্রাচীরকে রক্ষা করে। পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এই 5টা পয়েন্ট লিখে দিবা। কতর জন্য স্যার? এটাও একটা আমরা ক্ষয়ের অ্যান্সার বা 2 এর অ্যান্সার, এটাও একটা আমরা শিখলাম। আমি একটু দরজা জানালাটা খুলে দিই, শব্দের জন্য বন্ধ রাখছিলাম, কিন্তু এখন গরমের জন্য আর পারতেছি না। ওকে, তোমরা একটু লিখে নাও, কষ্ট করে লিখার কাজটা শেষ করো। লিখবা, নোট করবা। 1 ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস করতেছো, নোট করো। অল্পতেই ঘেমে গেছি, একটু ফ্যান দিয়ে দিই, নাহলে আর পারবো না। যে হারে গরম পড়তেছে। ওইদিকে তো দেখলাম বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, কিন্তু শহরে তো মনে হয় এরকম বৃষ্টি হয় নাই। আমি লোহাগাড়া থেকে আসছি, ওখানে ভালো বৃষ্টি হয়েছিল। ওকে, আশা করি তোমাদের লেখার কাজটা হয়ে গেছে। তাহলে কিন্তু আমি 2টা প্রশ্ন একদম অ্যান্সার সহ শেষ করলাম। আমার ক্লাস এরকমই, একটু স্লো টাইপের, কিন্তু আমি ডিটেলস না দিয়ে ক্লাস শেষ করি না, কথা শেষ। যার এই টাইম ইচ্ছা করতেছে না, সে কিন্তু 2x স্পিড দিয়ে ইউটিউব থেকে দেখে নিবা। ইউটিউবেও ক্লাসগুলো আপলোড দেওয়া থাকতেছে, ইউটিউবে আপলোড দেওয়া থাকতেছে। রিসেন্টলি ওয়াইফাই একটু প্রবলেমের কারণে এই মাসটা আর কি আপলোড তারপরেও দিয়ে দিচ্ছি, আমি টেনশন করিও না, আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবা। ওকে, তাহলে আমাদের এই কাজটা কিন্তু প্রশ্নটা হয়ে গেল। এখন দেখো আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই যে পাকস্থলীর মিউকোসা প্রাচীরের পরে কে ছিল? রুগী, মনে আছে? রুগী।
ওই রোগীর মধ্যে কি ছিল? গ্যাস্ট্রিক পিট ছিল। 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট ছিল, এবং সেই গ্যাস্ট্রিক পিট গুলোর মধ্যে কত? 4,40,000,000 কি ছিল? 40 মিলিয়ন বা 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি ছিল। গ্যাস্ট্রিক গ্রন্থি ছিল। তাহলে এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এখন আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, কারণ আমি সিরিয়ালি পড়াচ্ছি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ঠিক আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা যখন পড়তেছি তাহলে খেয়াল করো। আর তার আগে যদি কিছু বিষয় তোমরা একটু জানতে চাও, আমি একটু বলে রাখি তোমাদের কাছে যে 9, 10 তোমরা পড়েছো পঞ্চম অধ্যায়ে যে হেলিকোব্যাক্টার পাইলোরি, মনে আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি মানে পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে কিংবা এনএসএআইডি নামক একটা ব্যথানাশক ঔষধের প্রভাবে কিন্তু পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। যা গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে হেলিকোব্যাক্টার এসএসসিতে ছিল কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি, এর জন্য নোবেলও পেয়েছিল 2005 সালে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি হেলিকোব্যাক্টার পাইলোরি, এই হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে যদি আমাদের পাকস্থলীর প্রাচীরে ক্ষতের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো বলো? গ্যাস্ট্রিক আলসার। সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক আলসার। এটা তো ব্যাকটেরিয়ার সংক্রমণে। অথবা আমরা যদি কেউ সামান্য ব্যথাতেই ব্যথানাশক ওষুধগুলো খাই, তাহলে সেটাকে বলা হয় এনএসএআইডি। এই জাতীয় যদি ঔষধ সেবন করি, ব্যথানাশক ঔষধ, তাহলেই কিন্তু আমাদের কি হতে পারে? তাহলেই কিন্তু আমাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার মূলত আমরা আক্রান্ত হতে পারি। গ্যাস্ট্রিক আলসার দ্বারা তাহলে আমরা আক্রান্ত হতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। ওকে, তাহলে আশা করি এই তথ্যটা তোমাদের মনে থাকবে। এই তথ্যগুলোই হচ্ছে এক্সট্রা তথ্য, যেগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। মুছে ফেলতেছি। আমরা যাবো গ্যাস্ট্রিক গ্রন্থিতে। গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা আসো, গ্যাস্ট্রিক গ্রন্থি যখন আমরা নোট করতেছি তখন প্রথমে আসবে যে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে কি বলে। তাই লিখে দিচ্ছি, দেখো যে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে গ্যাস্ট্রিক রস বলে। গ্যাস্ট্রিক গ্রন্থি কি? এটা কিন্তু আগে বলে নিলাম যে পাকস্থলীর রোগী অঞ্চলে অসংখ্য গ্যাস্ট্রিক পিটের মধ্যে যে সকল গ্রন্থি আছে যাদের থেকে এনজাইম খরিত হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রসকে কি বলা হয়? গ্যাস্ট্রিক রস। তাহলে গ্যাস্ট্রিক রসের পিএইচটা কত আমরা একটু জেনে রাখি। দেখো, গ্যাস্ট্রিক রসের পিএইচটা চিন্তা করো। এর পিএইচটা হচ্ছে 0.9। আমি কিন্তু ওখানে লিখেছিলাম যে আমাদের খাবারের কারণে 1 পর্যন্ত, দেখো আরো কম, 0.9 থেকে 1.5। তাহলে গ্যাস্ট্রিক রসের পিএইচ হচ্ছে 0.9 থেকে 1.5। 0.9 থেকে 1.5 মনে থাকবে, 0.9 থেকে 1.5। আচ্ছা, এরপর আমরা এটা সম্পর্কে যে বিষয়টা আমাদের জানা উচিত বা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে স্যার গ্যাস্ট্রিক রসের কাজটা কি, গ্যাস্ট্রিক রসের কাজ কি, এই তথ্যটা আমরা চাইলে কিন্তু জানতে পারি। যে একটু গ্যাস্ট্রিক রসের কাজ বা গ্যাস্ট্রিক রস সম্পর্কে আসলে বলা যায় আরো কিছু, কিন্তু আমার মনে হয় যে এত বেশি কিছু বলার দরকার নাই। যেমন পাকস্থলীর গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে কি? গ্যাস্ট্রিক গ্রন্থি। এটি এক ধরনের নলাকার গ্রন্থি, লিখেই দিচ্ছি যাও। তাহলে এটি এক ধরনের
নলাকার গ্রন্থি, মানে একটু নলযুক্ত আর কি। এই কথাটা আমি আগেও লিখে দিয়েছিলাম। এটি এক ধরনের নলাকার গ্রন্থি। ওই তোমার চিত্রের মধ্যে, প্রাচীরের যে চিত্র দিলাম তার মধ্যে লিখে দিয়েছিলাম যে এটি এক ধরনের নলাকার গ্রন্থি। ঠিক আছে, তাহলে এটা কোথায় অবস্থান করে? পাকস্থলীর প্রাচীরের মিউকোসা স্তরে। পাকস্থলীর প্রাচীরের মিউকোসা স্তরের পরে আসলে রোগী অঞ্চলে অবস্থান করে। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি রসকে গ্যাস্ট্রিক রস আমরা বলতেছি, আর গ্যাস্ট্রিন নামক হরমোন এই রস নিয়ন্ত্রণ করে। তাহলে গ্যাস্ট্রিক রসটাকে বা গ্যাস্ট্রিক রস নিঃসরণটা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? গ্যাস্ট্রিন নামক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। এটাও কিন্তু বলেছিলাম আগে, ভাবিও না যে স্যার কম পড়াচ্ছে বা কিছু। গ্যাস্ট্রিন নামক হরমোন এটা নিয়ন্ত্রণ করে। কোনটা দিয়ে পড়াইছিলাম বলো? ওই যে হায়াপি আর্জেন্টিনা গেছে বাড়িতে, মাগো মা গো দেখেছিল জিকোষ কি নিঃসরণ করে? গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ করে, যেটা গ্যাস্ট্রিক রসের নিয়ন্ত্রণটা করে। মনে আছে? আগের থেকে কিন্তু চলে আসছে। তারপরেও তোমরা যে কোনো জায়গায় গেলে এটা না দিলে মনে করো যে স্যার মনে হয় দেয় নাই। হঠাৎ করে কেউ এই লেকচারে ঢুকে বলবে যে স্যার আপনি তো এটা সম্পর্কে কম তথ্য দিচ্ছেন। এবার গ্যাস্ট্রিক পিটগুলো কিন্তু সম্মিলিতভাবে 4 কোটি বা 40 মিলিয়ন গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে, আমরা জানি। আর প্রতিদিন কতটুকু গ্যাস্ট্রিক রস খরিত হয়? প্রতিদিন গ্যাস্ট্রিক রস খরিত হয় হচ্ছে 2 লিটার, যেটাও অলরেডি আমি তোমাদেরকে আগের ক্লাসে পড়াই দিয়েছি। তাহলে এখান থেকে কিন্তু সবগুলো তথ্যই তোমাদের জানা আছে ইনশাআল্লাহ। এখন আমরা আসবো যে গ্যাস্ট্রিক রসের উপাদানগুলোর মধ্যে, বললাম যে এখন উপাদানটা বলে দিয়ে যাও। গ্যাস্ট্রিক রসের মধ্যে কোন কোন উপাদান থাকে আর আমরা সেটা দেখে নিই। তাহলে যেহেতু গ্যাস্ট্রিক রস, তার মধ্যে কি থাকবে স্যার? পানি থাকবে। গ্যাস্ট্রিক রসের মধ্যে তোমার পানি থাকবে। তো গ্যাস্ট্রিক রসের মধ্যে পানির পরিমাণ কত? 99.45%, 99.45%। 100%-এর মধ্যে পানি আছে প্রায় 99.5%। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে? কিছু অজৈব পদার্থ আছে। 2 নম্বরে আমরা দিই অজৈব পদার্থ। তো এখন কথা হচ্ছে স্যার অজৈব পদার্থ কতটুকু আছে? অজৈব পদার্থের পরিমাণটা হচ্ছে তোমার 0.15%। 0.15%। তাহলে জৈব উপাদান কত বা জৈব পদার্থ কত বলে নাও, তোমরা নিজেরাই পারবে। এখন জৈব পদার্থ হচ্ছে, তাহলে এটার সাথে এটা করলে 60 হয়, তাহলে 0.40%। 0.40%। এখন প্রশ্ন করতে পারো যে স্যার অজৈব উপাদানের মধ্যে কি কি আছে? ও আনিস, থ্যাংক ইউ। অজৈব উপাদানের মধ্যে আছে HCl, NaCl, ঠিক আছে, এবং KCl। এই তিনটার কথা আমরা মনে রাখি। তাহলে অজৈব উপাদানের মধ্যে আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, NaCl সোডিয়াম ক্লোরাইড, KCl পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর জৈব উপাদানের মধ্যে কি আছে? এই যে এনজাইম গুলো আছে। জৈব উপাদানের মধ্যে কি আছে? এনজাইম আছে, মিউসিন আছে। তাহলে এখানে মনে রাখি আমরা, এখানে কি কি আছে দেখো। জৈব উপাদানের মধ্যে মিউসিন একটা জৈব উপাদান। তারপরে তোমার এনজাইম একটা জৈব উপাদান। আবার আরেকটা কি ছিল বলতো? গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হ্যাঁ, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটাও কিন্তু একটা জৈব উপাদান। এটাকে বলতে পারি আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এগুলো আসলে ভাঙা যায়, কিন্তু এত ভাঙলে সেটা আমাদের জন্য প্যারাদায়ক হয়ে যাবে, এই জন্য ভাঙতেছি না, মনে রাখবা। ওকে, তাহলে হয়ে গেল গ্যাস্ট্রিক রসের উপাদান, মনে থাকবে, হয়ে গেল গ্যাস্ট্রিক রসের উপাদান। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি, দেখি আনিস তো আছোই, এখন যদি জিজ্ঞেস করি বলতো গ্যাস্ট্রিক বা পাকস্থলীর প্রদাহকে আমরা কি রোগ বলবো? আনিস তো তুমি কিওয়ার্ডস জানো, দেখি আনিস বলো তো পাকস্থলীর প্রদাহকে আমরা কি বলবো? পাকস্থলীর প্রদাহকে কি বলবো বলো? দেখি বলো, পাকস্থলীর প্রদাহকে কি বলবো? প্রদাহজনিত রোগের লাস্টে আমরা কি অ্যাড করি?
আনিস, প্রদাহজনিত রোগের নামের শেষে আমরা কি অ্যাড করি বলো? আইটিস। তাহলে কি বলবো বলো? গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মনে থাকবে, কি বলবো? গ্যাস্ট্রাইটিস। পাকস্থলীর প্রদাহকে গ্যাস্ট্রাইটিস বলে। পাকস্থলীর প্রদাহকে গ্যাস্ট্রাইটিস বলে, মনে থাকবে। পাকস্থলীর প্রদাহকে গ্যাস্ট্রাইটিস বলে। ওকে, আসলে আমরা পরবর্তী পার্টে যাই, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক রসের কাজ। গ্যাস্ট্রিক রসের কাজ, গ্যাস্ট্রিক রসের কাজ। তাহলে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক যে আলসারটা আছে সেটার জন্য আমরা দায়ী করছি কাকে? একটা ব্যথানাশক ঔষধ এবং হেলিকোব্যাক্টার পাইলোরিকে। হেলিকোব্যাক্টার পাইলোরিকে মনে রাখবা কিন্তু। এখন আমরা পড়বো গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি পড়া ক্লিয়ার। তাহলে আসো আমরা গ্যাস্ট্রিক গ্রন্থির কাজগুলো একটু শিখে ফেলি। গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি কি কাজ আছে আমরা একটু শিখি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির কাজের ক্ষেত্রে আমরা এক নম্বরে কোনটাকে বলতে পারি বলো? এক নম্বর পয়েন্টে কি বলতে পারি? যে HCl পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। তাহলে গ্যাস্ট্রিক রসের মধ্যে একটা কে? HCl। তাহলে গ্যাস্ট্রিক রসের HCl, গ্যাস্ট্রিক রসের HCl এত বড় লিখছি না, শুধু লিখতেছি HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লীয় পরিবেশ সৃষ্টি করে পাকস্থলীতে। অম্লীয় পরিবেশ সৃষ্টি, পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি। একটু আগে কিন্তু লিখেছি এগুলো HCl এর কাজ হিসাবে, কিন্তু HCl তো আমার গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত রস, তাই না? এই জন্য ওইটা কিন্তু গ্যাস্ট্রিক রসের মধ্যে পড়তেছে। তাহলে HCl পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি, অম্লীয় পরিবেশ সৃষ্টি এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। একসাথে দিয়ে দিলাম, যাও। ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা একটা কাজ। ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে একটা পয়েন্ট গেল। দুই নাম্বার পয়েন্টে মনে রাখবা যে HCl কি করে? আর একটা HCl নিষ্ক্রিয় এনজাইম গুলোকে সক্রিয় করে। একটু আগে দেখে আসলাম না এটাও? কাকে কাকে? পেপসিনোজেন এবং প্রোরিনিন। তাহলে নিষ্ক্রিয় এনজাইম গুলোকে, নিষ্ক্রিয় এনজাইম গুলোকে সক্রিয় করে, এটাও কিন্তু তার একটা কাজ। সক্রিয় করে, নিষ্ক্রিয় এনজাইম গুলোকে সক্রিয় করে। তাহলে HCl এর কাজটা ভালোভাবে পড়লেও কিন্তু গ্যাস্ট্রিক রসের কাজ হয়ে যাবে, কারণ HCl একটা গ্যাস্ট্রিক রস। তিন নাম্বার মনে রাখবা যে গ্যাস্ট্রিক রসের রেনিন, গ্যাস্ট্রিক রসের মধ্যে রেনিন নামক একটা এনজাইম আছে যেটা কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। তাহলে গ্যাস্ট্রিক রসের রেনিন, গ্যাস্ট্রিক রসের রেনিন, গ্যাস্ট্রিক রসের রেনিন কেসিনকে, কেসিন, স্যার কেসিনটা কি? মূলত মায়ের দুধের মধ্যে। তার মানে রেনিন এনজাইমটা কিন্তু বাচ্চাদের পাকস্থলীতে বেশি পরিমাণে থাকে। রেনিন এনজাইমটা বাচ্চাদের পাকস্থলীর মধ্যে থাকে বেশি করে। মায়ের বুকের দুধের মধ্যে যে প্রোটিনটা সেটার নাম হচ্ছে কেসিন, দুগ্ধ প্রোটিন। এই কেসিনকে, কেসিনকে প্যারাকেসিন, প্যারা মানে অর্ধেক, প্যারাকেসিনে পরিণত করে, প্যারাকেসিনে পরিণত করে। অবশ্যই এটা বিক্রিয়া দিয়ে আমরা লিখবো, তবে এটা যান্ত্রিক না, রাসায়নিক পরিপাকের সময় আমরা লিখবো পাকস্থলীর রাসায়নিক পরিপাক। আচ্ছা, তিনটা পয়েন্ট আশা করি আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি। অনলাইন ক্লাসে আমি কখনোই না লিখে পড়াই না। তাহলে গ্যাস্ট্রিক রসের রেনিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, মনে রাখবো আমরা। তারপরে এই গ্যাস্ট্রিক রসের মধ্যে যে তোমার মিউসিন বা কিছু নিশ্চিত হচ্ছে, এগুলো কি করছে বলো? পাকস্থলীর প্রাচীরকে সুরক্ষা দান করছে। মিউসিনটা কি করছে? গ্যাস্ট্রিক রসের কাজ লিখতেছি। তাহলে গ্যাস্ট্রিক রস আবার পাকস্থলীর, পাকস্থলীর প্রাচীরের সুরক্ষা দান করে, পাকস্থলীর প্রাচীরের সুরক্ষা দান করে, পাকস্থলীর প্রাচীরের সুরক্ষা দান করে, পাকস্থলীর প্রাচীরের সুরক্ষা দান করে। 5 নাম্বার পয়েন্টে তোমরা লিখতে পারো যে এনজাইমগুলো পাকস্থলীর এই গ্যাস্ট্রিক রসের মধ্যে যে এনজাইমগুলো আছে এগুলো প্রোটিন এবং মাখনের স্নেহকে পরিপাক করে। গ্যাস্ট্রিক রসের এনজাইমগুলো, গ্যাস্ট্রিক রসের এনজাইমগুলো প্রোটিন, পাকস্থলীর মধ্যে যে প্রোটিনগুলো আছে প্রোটিন ও মাখনের স্নেহকে, মাখনের স্নেহকে বিশ্লেষিত করে বা পরিপাক করে আর কি, বিশ্লেষিত লিখলাম,
বিশ্লেষিত বা বিশ্লিষ্ট করে। ওকে, 5টা পয়েন্ট। নাম্বার 6টা দিচ্ছি, 2 এর জন্য আসলে লিখতে পারবা, 3 এর জন্য আসলে লিখতে পারবা। 6 নম্বর পয়েন্ট মনে রাখবা যে HCl Fe3+ কে Fe2+ এ পরিণত করে লৌহ শোষণে কাজ করে। কে করতেছে? HCl Fe3+ কে Fe2+ এ পরিণত করে লৌহ শোষণে কাজ করে। লৌহ শোষণে কাজ করে। লৌহ শোষণে কাজ করে। ওকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। তাহলে কোন অ্যাসিডটি Fe3+ কে Fe2+ এ পরিণত করে? লাস্ট পয়েন্ট, কিছু বিষাক্ত বস্তু গ্যাস্ট্রিক রসের সাথে কিন্তু দেহ থেকে বের হয়ে যায়। কিছু বিষাক্ত বস্তু গ্যাস্ট্রিক রসের সাথে দেহ থেকে অপসারিত হয়। এই হয়ে গেল আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির কাজগুলো। গ্যাস্ট্রিক গ্রন্থির কাজগুলো কিন্তু এখানেই শেষ। ওকে, লিখে নাও, একটু কষ্ট করে নোটটা করে নাও। আমরা প্রায় পাকস্থলীর শেষের দিকে চলে আসছি, যেহেতু কারেন্টে চলে গেছে। আমি তোমাদেরকে এত বেশি লাগবে না, মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, ধরে নিতে পারো। আচ্ছা, আমরা কিন্তু এর মধ্যে যে বিক্রিয়াগুলো হবে, পাকস্থলীর মধ্যে যে বিক্রিয়াগুলো হবে, সেগুলো কিন্তু আমরা শিখেছিলাম। কিভাবে স্যার? ওই যে যারা তোমরা দ্বিতীয় ক্লাসটা করো নাই, এই জন্যই বলছি সিরিয়ালি ক্লাস করবা। যে এখনো ক্লাস দেখতেছো, যদি মনে হয় যে স্যার আমার পরিপাক অধ্যায়ে কোনো সমস্যা আছে, প্রথম থেকে দেখো। যখন শুরু করব বুঝে নিবা তুমি যে আমি বইয়ের একদম সিরিয়াল ব্যালেন্স আমি রাখতেছি, কোন টপিকে আছি। তুমি ওই লেকচারটা দেখে নিও, কিন্তু না দেখলে তুমি কিন্তু ধরতে পারবে না, কারণ এখানে আমি ছন্দগুলো দিয়ে ফেলছি প্রথমেই। শর্করা পরিপাককারী এনজাইমগুলো কি? তাম, আম, আসলাম। তাম, আম, আসলাম। প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো কি? পিজি রে। কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি, আবার আমি। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন পরিপাককারী। কিন্তু পাকস্থলীর মধ্যে তো প্রোটিনের ফুললি পরিপাক হয় না, এই জন্য পাকস্থলীর মধ্যে শুধুমাত্র ওই জায়গায় 3টা কাজ করে, পিজি রে। আর একটা স্নেহ একটু আগে লিখলাম, মাখনের স্নেহ। এই মাখনের স্নেহটা পাকস্থলীর মধ্যে লাইপেজ নামক একটা এনজাইম থাকে, যেটা একটু নিম্নমাত্রার আর কি। পাকস্থলীতে এই লাইপেজটা ওই মাখনের স্নেহটাকে পরিপাক করে। তার মানে আমরা বিক্রিয়া লিখলে এই কয়টা লিখবো, তাহলে আশা করি আমার কথার সাথে সাথে তোমাদের লেখাগুলো হয়ে গেছে। তাহলে আমাদের আর টপিক বাকি থাকলো পাকস্থলীর পরিপাক প্রক্রিয়া, যার মধ্যে যান্ত্রিক এবং রাসায়নিক। আর একটা বিষয় আমি দিচ্ছি যে পাকস্থলীর কোন এনজাইমটা, নরমালি তো এনজাইম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, লিখলাম। তো পাকস্থলীর মধ্যে কোন এনজাইমটাকে কে সক্রিয় করে, এটা আমরা একটু লিখে রাখি। তাহলে হেডিংটা দাও, প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো সক্রিয় হয়, বা প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো সক্রিয়ক। প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর সক্রিয়ক। প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর সক্রিয়ক। কোন এনজাইম কাকে সক্রিয় করে? অলরেডি 2টা কিন্তু আজকের ক্লাসের মধ্যে আগে থেকে জেনে গেছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে PHTCT। এভাবে মনে রাখো, PHTCT।
তাহলে এটা দিয়ে স্যার কি বোঝাচ্ছেন দেখো, যে পেপসিনোজেন যেটা থাকে, পেপসিনোজেন, খেয়াল করো পিএইচ দিয়ে কি বোঝাচ্ছি, পেপসিনোজেন, মানে এটা ছন্দ হিসাবে চিন্তা করো, পি দিয়ে পেপসিনোজেন, জেন মানে কি আছে, নিষ্ক্রিয় আছে। তাহলে দেখো এই পেপসিনোজেনটাকে কিন্তু HCl, পেপসিনোজেনকে কে HCl, মানে H দিয়ে HCl, HCl কি করে, সক্রিয় করে, সক্রিয় করে কিসে পরিণত করে বলো, পেপসিনে পরিণত করে, পেপসিন। তাহলে পেপসিনোজেন থেকে পেপসিনে পরিণত হয় কিসের মাধ্যমে, HCl এর মাধ্যমে, তার মানে সক্রিয় পেপসিন আর কি। এটা একটা গেল। 2 নাম্বার মনে রাখবা, আরেকটা পি দিয়ে প দিয়ে আরো একটা আছে, যেটা আমরা বলতে পারি প্রোরেনিন, প্রোরেনিন। তাহলে এটাও কিন্তু প দিয়ে শুরু হচ্ছে, প্রোরেনিন, বা পি দিয়ে শুরু হচ্ছে। তাই প্রোরেনিনটাকেও কিন্তু HCl সক্রিয় করে, করে কিসে পরিণত করে, রেনিনে পরিণত করে, রেনিন। ক্লিয়ার, রেনিনে পরিণত করে। এতটুকুই মূলত আসলে পাকস্থলিতে হয়, কিন্তু আমি কিন্তু প্রোটিন পরিপাককারী, তার মানে এখন ক্ষুদ্রান্তে চলে যাব। ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় আর আন্ত্রিক গ্রন্থির যে কাজগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। দেখো পি দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ট্রিপসিনোজেন, পি দিয়ে মনে রাখবা ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন। তো এই ট্রিপসিনোজেনকে ই দিয়ে মনে রাখবা এন্টারোকাইনেজ, ই দিয়ে কি মনে রাখবা স্যার, এন্টারোকাইনেজ, ই দিয়ে মনে রাখবা এন্টারোকাইনেজ। এই এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে কিসে পরিণত করে বলো, ট্রিপসিনে পরিণত করে, ট্রিপসিন, ট্রিপসিনে পরিণত করে। তাহলে আরো একটা হয়ে গেল। নাম্বার 3 সিটি, সি দিয়ে মনে রাখবা কাইমোট্রিপসিনোজেন, সি দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। এই টি দিয়ে মনে রাখবা ট্রিপসিন, যেটা একটু আগে সক্রিয় হয়েছে। এই ট্রিপসিন তখন এসে কাইমোট্রিপসিনোজেনকে কাইমোট্রিপসিনে পরিণত করে, কাইমোট্রিপসিনে পরিণত করে। এই কয়টাই প্রোটিন পরিপাকের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এই 4টা লাইন একটু কষ্ট করে লিখে নাও। প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো সক্রিয়ক এই 4টার ক্ষেত্রে। তাহলে এখানে আসলে সক্রিয়ক কে কে, এরা সক্রিয়ক, এই 4টা উপাদান হচ্ছে, এরা হচ্ছে এখানে সক্রিয়ক। আর আমরা ছন্দ হিসাবে দিয়েছি কি বলো, ছন্দ হিসাবে দিয়েছি এটার কথা, পিএইচ টি সিটি, পিএইচ টি সিটি, পিএইচ টি সিটি। ওকে, ক্লাসগুলো বুঝতে পারছো কিনা একটু জানিও, ক্লাস বুঝতে পারছো কিনা একটু জানিও। ক্লাস কি বুঝতে পারছো? মুছে ফেললাম। লাস্ট, পাকস্থলীর যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক বর্ণনা করো। পাকস্থলীর যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক বর্ণনা করো, এতটুকু বললে আজকের ক্লাস শেষ। তাহলে পাকস্থলী নিয়ে 2টা লেকচার দিলাম পরিপূর্ণ। তাহলে প্রথমে যাচ্ছি পাকস্থলীর যান্ত্রিক পরিপাকে, প্রথমে যাচ্ছি পাকস্থলীর যান্ত্রিক পরিপাকে। পাকস্থলীর মধ্যে যে যান্ত্রিক পরিপাকগুলো হয় সেগুলো আগে একটু বলছি। দেখো যান্ত্রিক পরিপাককে আমরা চাইলে 3টা ভাগে কিন্তু ভাগ করতে পারি। যান্ত্রিক পরিপাককে কি কি ভাগে, তাহলে পাকস্থলীর মধ্যে 3 ধরনের যান্ত্রিক কাজ হয়, এটা আগে লিখে রাখি। তাহলে পাকস্থলীর মধ্যে 3 ধরনের যান্ত্রিক কাজ হয়। পাকস্থলীর মধ্যে 3 ধরনের যান্ত্রিক কাজ হয়, 3 ধরনের যান্ত্রিক কাজ হয়। তাহলে দেখো 1 নাম্বার পয়েন্ট আমি দিচ্ছি। 1 নাম্বারে কোন যান্ত্রিক কাজ হয়, 1 নাম্বারে মনে রাখবো খাদ্যবস্তু জমা রাখা। পাকস্থলী কিন্তু তার মধ্যে কি রাখে, খাদ্যবস্তুকে জমা রাখা। তাহলে খাদ্যবস্তু জমা রাখা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, খাদ্যবস্তু জমা রাখা।
খাদ্যবস্তু জমা রাখা। আচ্ছা, এটার ব্যাখ্যাতে যেটা মনে রাখবা যে স্বাভাবিক চাপে এটার পয়েন্টগুলো বলে দিচ্ছি। দেখো, স্বাভাবিক চাপে কত 0.8 থেকে 1.5 0.8 থেকে 1.5 লিটার খাদ্য উপাদান পাকস্থলী ধরে রাখে। 0.8 থেকে 1.5 লিটার খাদ্য উপাদান পাকস্থলী ধারণ করে, ধরে রাখে। তাহলে এমসিকিউতে কাজে লাগতে পারে, সিকিউতেও তোমরা লিখতে পারো। এটা কিন্তু এই যে এতগুলো খাবারকে ধরে রাখছে, এটা অবশ্যই একটা যান্ত্রিক কাজ। 2 নাম্বার, খাবারগুলোকে স্যার কতক্ষণ ধরে রাখে? 2 থেকে 6 ঘন্টা। খাবারগুলোকে কতক্ষণ ধরে রাখে? 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত খাদ্যগুলো বা খাদ্যবস্তু অবস্থান করে। 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত অবস্থান করে। কেমন? এতটুকু লিখলেই হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট এখানে শেষ করতেছি, খাদ্যবস্তুকে জমা রাখা। 2 নাম্বার পয়েন্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে খাদ্যের মিশ্রণ ও প্রচলন। খাদ্যের মিশ্রণ ও প্রচলন। 2 নাম্বার পয়েন্ট যেটা দিবা সেটা হচ্ছে খাদ্যের মিশ্রণ ও প্রচলন। আচ্ছা, তার মানে খাবারটা মিশবে। হ্যাঁ, তাহলে দেখো, পাকস্থলীর মধ্যে HCl, গ্যাস্ট্রিক রস, এগুলোর মাধ্যমে কিন্তু খাবারটা মিশবে। এই খাবারটা যে মিশবে তখন আমাদের পাকস্থলীর পেশির মধ্যে একটা কি হবে বলো? সঞ্চালন হবে। পাকস্থলীর পেশিটার মধ্যে একটা পেশিগুলো সঞ্চালন হবে, মানে পেরিস্টালসিসের মতো একটা কাজ ঘটবে, যার ফলে কিন্তু খাবারটা মিশবে এবং খাবারগুলো মিশে একটা পেস্টে পরিণত হবে। খাদ্যের এই পেস্টকৃত অবস্থাকে আমরা কি বলবো? কাইম। খাদ্যের এই পেস্টকৃত অবস্থাকে আমরা বলবো কাইম। তো এখানে তুমি এভাবে লিখতে পারো নোট করার সময় যে পাকস্থলীর মধ্যে একটা মিশ্রণ ঢেউ তৈরি হবে। পাকস্থলীর মধ্যে একটা কি তৈরি হবে স্যার? মিশ্রণ ঢেউ তৈরি হবে। পাকস্থলীর মধ্যে একটা মিশ্রণ ঢেউ তৈরি হবে। একটা মিশ্রণ ঢেউ তৈরি হবে। তো এই মিশ্রণ ঢেউটা দেখো কতটুকু সময়ের মধ্যে এটা কাজ করবে একবার করে। এই মিশ্রণ ঢেউটা কাজ করবে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা একটা করে ঢেউ তৈরি হবে। যেমন সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয় এরকম সেকেন্ড এরকম তৈরি হবে। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একটা একটা করে ঢেউ তৈরি হবে। এই ঢেউগুলো কি করবে? দেখো, পাকস্থলীর একটা অংশ আছে, এটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রাম অংশের দিকে ঢেউগুলো সঞ্চালিত হতে থাকবে। ঢেউগুলো পাকস্থলীর অ্যান্ট্রাম অংশের দিকে সঞ্চালিত হতে থাকবে। ঢেউগুলো কোন দিকে যেতে থাকবে? অ্যান্ট্রাম অংশের দিকে সঞ্চালিত হতে থাকবে, ওই দিকে যেতে থাকবে, হতে থাকবে। তখন কি হবে? দেখো, তখন গ্যাস্ট্রিক রসের মাধ্যমে গ্যাস্ট্রিক রস ও পেশির ক্রিয়ায় খাদ্যবস্তু মিশ্র মণ্ডে বা পেস্টে পরিণত হবে। আর এই যে খাদ্যের পেস্টকৃত যে অবস্থা, এটাকে আমরা বলবো কাইম। যে অবস্থাটাকে আমরা কি বলবো? কাইম, অথবা বাংলাতে বলবো পাক মণ্ড। তাহলে খাদ্যের এই পেস্টকৃত অবস্থাটাকে কি বলবো আমরা? কাইম বা পাক মণ্ড। তাহলে এখানে ধরো 3 লাইন। কেমন? এখানে হচ্ছে 3 লাইন। লাস্ট যে পয়েন্ট আমরা দিচ্ছি সেটা হচ্ছে পাকস্থলীর খালিকরণ। 3 নাম্বার পয়েন্ট যেটা আমরা দিচ্ছি, উপরেরটা মুছে দিই। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে পাকস্থলীর খালিকরণ। 3 নাম্বার পয়েন্ট। পাকস্থলীর
খালিকরণ, ঠিক আছে, পাকস্থলীর খালিকরণ মানে পাকস্থলীটা খালি করতে হবে। খালি করাও কিন্তু একটা যান্ত্রিক কাজ। আচ্ছা দেখো, যখন পাকস্থলী ভরে যাবে তখন ওই যে পাকস্থলীকে বলতো তার এনজাইম গুলো নিঃসরণে কে তাকে উদ্বুদ্ধ করতেছে, মনে আছে কোন হরমোন? গ্যাস্ট্রিন হরমোন। তাহলে এই গ্যাস্ট্রিন হরমোনের একটা উত্তেজনা হবে। তাহলে পাকস্থলী খালি করার জন্য কে? গ্যাস্ট্রিন হরমোন একটা উত্তেজনা দিবে। তাহলে আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই পয়েন্টটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে, পাকস্থলী ভরে গেছে, এই জিনিসটা গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন কি করতেছে? উত্তেজনা দিচ্ছে। গ্যাস্ট্রিন হরমোন উত্তেজনা দিচ্ছে, উত্তেজনা দিল। আচ্ছা, গ্যাস্ট্রিন হরমোন উত্তেজনা যখন দিল তখন এই উত্তেজনাটা কোথায় যাবে জানো? এই উত্তেজনাটা তোমার ডিউডেনাম থেকে নিশ্চিত, মানে এই উত্তেজনাটা যাবে মূলত ডিউডেনামে। এই উত্তেজনা যাবে ডিউডেনামে, ডিউডেনামে, এবং ডিউডেনাম তখন সিক্রেটলি কাজ করা শুরু করবে। তো ডিউডেনামে গেল, তখন ডিউডেনাম কি করবে? সিক্রেটিন হরমোন ক্ষরণ করবে। তাহলে সিক্রেট বললাম কেন? সিক্রেটিন, এই সিক্রেটিন হরমোনটা ক্ষরণ করবে। ডিউডেনামে গেল, তখন ডিউডেনাম সিক্রেটিন নামক হরমোনকে ক্ষরণ করলো, সিক্রেটিন নামক হরমোনকে ক্ষরণ করলো। আচ্ছা, আমি কিন্তু ওখানে একটা চিহ্ন দিয়েছি, একটা কাহিনী আছে এই জন্যই দিয়েছি। আচ্ছা, সিক্রেটিন হরমোনটাকে সে ক্ষরণ করলো। ক্ষরণ করার পরে কি হবে দেখো? ক্ষরণ করার পরে সেটা কিন্তু মানে পাকস্থলীর যে কাইমগুলো আছে, কাইমগুলো আছে পাকস্থলীর মধ্যে, কাইমগুলো, অম্লীয় যে কাইমগুলো আছে, এই কাইমগুলো আস্তে আস্তে কোথায় আসবে? কাইমগুলো ক্ষুদ্রান্তে বা ডিউডেনামে প্রবেশ করবে। কাইমগুলো তখন ডিউডেনামে প্রবেশ করবে। বিষয়টা যদি এখানে শেষ হইতো আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো, কিন্তু সমস্যা একটা আছে। দেখো, এই ডিউডেনামে কিন্তু কিছু কারণে, কিছু না, দুইটা কারণ, জাস্ট দুইটা কারণে কিন্তু ডিউডেনামের মধ্যে খাবার নাও আসতে পারে, খাবার নাও আসতে পারে, দুইটা কারণে। কি সেই দুইটা কারণ? তার মানে দেখো, নাও আসতে পারে, তার মানে ডিউডেনামে আসবে না, সে আবার উল্টা দিকে চলে যাবে, মানে আমাদের দেখাচ্ছে বমিটিং হইতে পারে, বমি হয়ে যেতে পারে। এই জন্য উভমুখী বিক্রিয়া দিলাম। কিরকম? ধরো যে ক্ষুদ্রান্তে আগে থেকেই, যদি ক্ষুদ্রান্তে ধরো আগে থেকেই কি থাকে, আগে থেকেই বেশি পাকমণ্ড থাকে, বেশি কাইম, বেশি পাকমণ্ড জমা থাকে, তাহলে ক্ষুদ্রা কিন্তু আর রিসিভ করবে না এটাকে, তখন কিন্তু এটা রিসিভ করবে না, মানে উল্টা। বুঝতে পেরেছো? তাহলে ক্ষুদ্রান্তে যদি আগে থেকে বেশি পাকমণ্ড থাকে তাহলে কিন্তু এই সিক্রেটিন তার কাজটা করবে না। আর একটা বিষয় হচ্ছে যে ধরো পাকস্থলী থেকে যে পাকমণ্ডটা আসলো সেটা যদি অনেক বেশি অ্যাসিডিক হয় যে ক্ষুদ্রান্ত নিজে পুড়ে যাবে, ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু সেভ করার প্রসেসটা পাকস্থলীর মতো স্ট্রং না। যদি বেশি অ্যাসিড আসে তাহলে কিন্তু ক্ষুদ্রান্ত সেটাকে নিবে না, মানে সিক্রেটিন বলবে বাবারে আমি পারতেছি না, তোর জিনিস তুই সামলা। পাকস্থলীকে বলবে যে আমি পারতেছি না, তোর জিনিস তুই সামলা। তার মানে 2 নাম্বার যে কারণটা মনে রাখবা, পাকমণ্ড অতিরিক্ত অম্লীয় হয়ে থাকলে এই কাজটা হবে না। পাকমণ্ড অতিরিক্ত অম্লীয় হয়ে থাকলে, পাকমণ্ড অতিরিক্ত অম্লীয় হয়ে থাকলে, ওকে বাস। 3 ধরনের যে যান্ত্রিক কাজ আছে সেটা একদম খুব ভালোভাবে শেষ হয়ে গেল। আবারও বলতেছি, আমার পাকস্থলী 2টা লেকচার দিয়ে পাকস্থলী পড়াচ্ছি শুধুমাত্র, ভালো করে খেয়াল করবা কেন পড়াচ্ছি। এর বাইরে যাতে তোমাদেরকে কোনো ওয়ার্ডও না শিখতে হয়, একটা সিঙ্গেল ওয়ার্ডও যাতে না শিখতে হয়, পূর্ণাঙ্গভাবে শিখতে পারো। আজকে লাস্ট আমাদের আর 4টা বিক্রিয়া দিলেই হয়ে যাবে, আজকের মতো শেষ। 4টা বিক্রিয়া দিলেই আজকের মতো ক্লাস এখানে আমাদের শেষ। জাস্ট অনলি 4 রিয়াকশন, 4টা রিয়াকশন দিচ্ছি, 3টা মূলত প্রোটিনের আর একটা হচ্ছে ওই যে ব্যতিক্রম একটা। এই তাহলে আমরা দিব পাকস্থলীর যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক না সরি রাসায়নিক পরিপাক, যান্ত্রিক তো শেষ হলো। পাকস্থলীর রাসায়নিক পরিপাক
হেডলাইন এরকম লিখতে পারো যে পাকস্থলীর মধ্যে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত এনজাইম দ্বারা পাকস্থলীর মধ্যে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নির্মিত এনজাইম দ্বারা পাকস্থলীর রাসায়নিক পরিপাক সম্পন্ন হয়। আবারও কথা শোনো, পাকস্থলীর মধ্যে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো নিঃসৃত এনজাইম দ্বারা পাকস্থলীর রাসায়নিক পরিপাক সম্পন্ন হয়। নিচে বিক্রিয়া দেওয়া হলো। আরো একবার, পাকস্থলীর মধ্যে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত এনজাইমগুলো দ্বারা পাকস্থলীর রাসায়নিক পরিপাক সম্পন্ন হয়। নিম্নে বিক্রিয়া দেওয়া হলো। তাহলে দেখো, এখন আর সক্রিয়কগুলো দিব না, দিতে পারতাম চাইলে, কিন্তু সক্রিয়কগুলো তো একটু আগে পড়িয়ে আসলাম যে যেটা পেপসিনোজেন ছিল সেটাকে কে HCl কি করলো, পেপসিনে পরিণত করলো। যেটা প্রোরেনিন ছিল সেটা HCl কি করলো, রেনিনে পরিণত করলো। এই দুইটা সক্রিয়ক। আর আরেকটা মনে রাখবা যে পাকস্থলীর মধ্যে যে খাবারগুলো আসছে সেগুলোকে জীবাণুমুক্ত কে করে, HCl। এই তিনটা কিন্তু আসলে জীবাণুমুক্ত করতেছে। মূলত এগুলো যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়ে। আমরা অনেকেই রাসায়নিক পরিপাকের মধ্যে লিখি, আমাদের বইয়েও লিখেছি এই জন্য, কিন্তু মূলত এই কাজগুলো কিন্তু যান্ত্রিক পরিপাকের অংশ। যাই হোক, সেই তিনটা আমরা বাদ দিলাম, ওটাকে সক্রিয়ক হিসাবে রেখে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র যে বিক্রিয়াগুলো ঘটে কেমিক্যালি এনজাইম দ্বারা যে বিক্রিয়াগুলো ঘটে সেগুলো আমরা লিখছি। তাহলে দেখো, প্রথম যে পয়েন্টটা লিখবা সেটা হচ্ছে প্রোটিন, কারণ পাকস্থলী মানেই প মানেই প্রোটিন। তাহলে এই প্রোটিনটাকে কে স্যার, পেপসিন, যেটা HCl সক্রিয় করলো। এই প্রোটিনকে আর এক পেপসিন, প্রোটিনকে পেপসিন কিসে পরিণত করছে, প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করছে। প্রোটিওজ, তাহলে দেখো সব প্রোটিওজ ও পেপটোন। পকে প এবং পতে পরিণত করছে, পকে প এবং পতে পরিণত করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোটিন পেপসিনের মাধ্যমে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত হচ্ছে। এবার দেখো, বুকের দুধের মধ্যে যে প্রোটিন, মায়ের বুকের দুধের মধ্যে মূলত, তার নাম হচ্ছে কেসিন। তাহলে এই কেসিনটাকে কোন এনজাইম, রেনিন, কেসিনটাকে এই রেনিন এনজাইমটা কিসে পরিণত করছে, প্যারাকেসিনে পরিণত করছে। প্যারাকেসিন মানে অর্ধেক কেসিন, এখনো কমপ্লিট পরিপাক এটা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে প্যারাকেসিনকেও কিন্তু ভাঙে, প্যারাকেসিনও পাকস্থলীর মধ্যে একটু করে ভাঙে। প্যারাকেসিন, তো প্যারাকেসিনটা পেপসিনের মাধ্যমে পেপটোনে পরিণত হয়। পেপটোন, ঠিক আছে, এটা পেপসিনের মাধ্যমে, পাকস্থলীতে ঘটে এটা, পেপসিনের মাধ্যমে পেপটোনে পরিণত হয়। পেপটোন, এই পেপটোন গুলো হচ্ছে অপেক্ষাকৃত একদম সরল না, অপেক্ষাকৃত সরল প্রোটিন। আচ্ছা, আরেকটা লিখতে পারো তোমরা, সেটা হচ্ছে জিলাটিনেজ। তাহলে দেখো, PG কাজ করছে। পিতে ধরো পেপসিন, বর্গীয় জয় রস্যিকারে জিলাটিনেজ, আর রয়কারে রেনিন। তাহলে জিলাটিনকে জিলাটিনেজ এনজাইমের নাম কিভাবে করতে হয় নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু জিলাটিনেজ কি করতেছে, পেপটোন ও পলিপেপটাইডে পরিণত করতেছে। তার মানে কোনোটাই কিন্তু একদম পিওর পরিপাক হয়ে যাচ্ছে না, সবগুলো অর্ধেক দ্বারা পরিপাক হচ্ছে। পেপটোন ও পলিপেপটাইডে পরিণত করছে। পলিপেপটাইড। লাস্টে যেটা মনে রাখবা সেটা হচ্ছে মাখনের স্নেহ, মানে সব স্নেহ না, শুধু এটাই ব্যতিক্রম। মাখনের স্নেহকে গ্যাস্ট্রিক লাইপেজ, শুধু লাইপেজ লিখলে কিন্তু সবাই অগ্নাশয়ের লাইপেজ ভাববে, তাহলে এটাকে লিখবা গ্যাস্ট্রিক লাইপেজ বা পাকস্থলীস্থ লাইপেজ, একটা লিখলে হবে। এই পাকস্থলীস্থ লাইপেজ এনজাইমটা মাখনের স্নেহকে পরিণত করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। তার মানে এটা পিওর পরিপাক হয়ে যাচ্ছে এখানে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। বাস, এর মাধ্যমে আমাদের প্রোটিনের পরিপাক সম্পূর্ণরূপে, আমি তোমাদের ক্লাসও শেষ করব, কারেন্টও আসছে মাশাআল্লাহ, এর মাধ্যমে তোমাদের প্রোটিনের পরিপাক কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল।
সম্পূর্ণরূপে প্রোটিনের পরিপাক শেষ হয়ে গেল। তাহলে দেখো, যখন তোমরা লিখবা তখন কিন্তু কিভাবে বলতে পারো যে পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না, এজন্য এখানে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক ঘটে না। এরপরে লিখবা পাকস্থলীতে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের কোনো এনজাইম না থাকায় এই খাদ্যের কোনো পরিপাক ঘটে না, তবে ব্যতিক্রম হচ্ছে মাখনের স্নেহ, যেটা এখানে পরিপাক ঘটে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু শেষ। আগামী ক্লাসে আমাদের টপিক কি? কালকে বা পরশুদিন আগামী ক্লাসে আমাদের টপিক হচ্ছে যকৃৎ। চেষ্টা করব এক ক্লাসেই শেষ করার, না হলে 1.5 ক্লাস লাগতে পারে। যকৃৎ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অধ্যায়ের পাকস্থলী হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্ষুদ্রান্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যকৃৎ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং স্থূলতা আর একটা, মানে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো থেকেই সিকিউ প্রশ্ন হবে গ্যারান্টেড। 5টা জাস্ট। তো ওই 5টার ক্লাসগুলো আমি খুব সুন্দর করে ভেঙে 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 নিব, বাকিগুলোও কিন্তু ফুল ডিটেলস নিচ্ছি। কিন্তু ওই 5টার গুলো প্রশ্ন কেমন আসতে পারে, যেমন আজকে আমি প্রশ্ন তোমাদেরকে শিখাই দিছি, পাকস্থলী নিজে পরিপাক কেন হয় না, HCl এর কাজ কি, পাকস্থলীর পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো, শর্করার পরিপাক পাকস্থলীতে কেন হয় না, স্নেহের পরিপাক কেন হয় না, এই বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসে উঠে এসেছে। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করি। ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাস, আগামী দিনে আমরা যকৃৎ নিয়ে পড়া শুরু করবো, একদম যকৃৎ থেকে স্টার্ট হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।